গালাগালি থাকতো তাতে আমি মনে করতাম যে আমি গিয়ে কি করে ক্যামেরার সামনে বলবো এগুলো, মানে আমি বলবো কি করে। দুজনের সাথেই আমি কাজ করতে চাই, অর্জুনের সিনেমাগুলো আমার ভালো লাগে এবং তার সাথে সাথে সৌকর্যের আমি রেনবো জেলি দেখতে আমার খুব ভালো লেগেছিল। হ্যালো, ইউ আর ওয়াচিং IWM Buzz. দিস ইজ মি অনুষ্কা এবং আমার সাথে আজকে আছেন একজন ভীষণ ভার্সেটাইল অ্যাক্ট্রেস, যাকে আলাদা করে একদমই আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে হবে না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সায়ন্তনী গুহ ঠাকুরতা। ওয়েলকাম টু IWM Buzz. কেমন আছো? ভালো আছি, বলতে বেশ কষ্ট হচ্ছে, কারণ কোথাও একটা মানসিক ভাবে আমরা কেউ ভালো নই এই রাজ্যে তথা পুরো দেশে, কেউ ভালো নেই। কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 28 দিন হয়ে গেল আরজি করে যে ঘটনাটাই ঘটেছে, মানে যেটা পুরো কলকাতা তথা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে, ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে বলতে পারি। সেই ঘটনার জন্য কোনো মেয়ের পক্ষে মানসিকভাবে আমার মনে হয় এই মুহূর্তে খুশি থাকা সম্ভব না। তবে দৈনন্দিন জীবনে আমাদের সবাইকেই ফিরতে হচ্ছে, কারণ সবার পরিবার আছে, কাজকর্ম আছে, আমরা হাসছি, কিন্তু কোথাও সারাক্ষণ এই বিচার চাই এই ব্যাপারটা আমাদের মধ্যে হন্ট করে বেড়াচ্ছে। একদমই তাই। এই যে আমরা একটা পার্টিকুলার ঘটনার কথা বলছি, পুরো দেশ পুরো রাজ্য সকলে মিলে আমরা একই সাথে জাস্টিসের কথা বলছি এবং কোথাও গিয়ে কি মনে হয় যে আমাদের ওয়ার্ক প্লেসে মেয়েদের সেফটিটা, অ্যাওয়ারনেসটা আরেকটু বাড়ানো প্রয়োজন কোথাও? দেখো, শুধু আমাদের শহরে রাজ্যে না, পুরো দেশের কথাই আমি বলছি যে পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেক 16 মিনিটে একটা রেপ হয় আমাদের দেশে। সেখানে সেটা শুধুমাত্র রাস্তাঘাট না কিংবা ঘরের বাইরে না, ঘরে এবং এখন কর্মক্ষেত্রেও বিভিন্ন, এর আগেও প্রচুর কর্মক্ষেত্রে ঘটেছে কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করেনি। কিন্তু এই ঘটনাটা যেহেতু আমাদের নাড়িয়ে দিয়ে গেছে, যে একটি ডক্টর তার কর্মক্ষেত্রে মানে হসপিটাল, যেটাকে আমরা মানে মনে করি ডাক্তাররা ভগবান, হসপিটাল মানে ভগবানের জায়গা, সেখানে এরকম একটা মানে এত নোংরা একটা ঘটনা ঘটে গেছে, এত মানে ভীষণই ভীষণই পৈশাচিক ঘটনা যেটা বলতে পারো। তো সেটা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। তো এটা আমাদের কোয়েশ্চেন হচ্ছে, সত্যি কি আমরা নিরাপদ আমাদের কর্মক্ষেত্রে? কারণ এটা আমার মনে হয় যে এটা ইন্ডিয়ান মানসিকতার প্রবলেম। আমাদের প্রথমে আগে নিজেদের মানসিকতা চেঞ্জ করা উচিত। একটি মেয়ে কি পড়বে, কি খাবে, কি বলছে, কিংবা তার রুচি কি, সেগুলো না ভেবে একটি মেয়েকে একটি মানুষ হিসেবে কনসিডার করা, এবং একটি ছেলে যেমন তাকে মানুষ হিসেবে কনসিডার করা হচ্ছে, তার সাফল্যে বলা হচ্ছে সে পরিশ্রম করে উঠেছে, কিন্তু সেখানে একটি মেয়ের যখনই সাফল্য হয় নিশ্চয়ই মেয়েটি কিছু করেছে, হ্যাঁ নিশ্চয়ই ওর সাথে এর ব্যাপার ছিল, নিশ্চয়ই ঘুষ খাই। কেন একটি মেয়ে কি সফল হতে পারে না? সে কি ট্যালেন্টেড হতে পারে না? সে কি স্টুডিয়াস হতে পারে না? তার জন্য তাকে কিছু একটা কারো হেল্প নিতে হবে, এই ধারণাটা আমাদের মধ্যে থেকে মুছতে হবে সবার আগে। দ্বিতীয়ত, আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে আমার বেশিরভাগ পুরুষ, আমি বলছি না সব পুরুষ, বেশিরভাগ পুরুষের মানসিকতা চেঞ্জ করতে হবে একটি মহিলার সম্বন্ধে। মানে সেটা একজন ভাইকে চেঞ্জ করতে হবে, একজন বাবাকে চেঞ্জ করতে হবে, একজন হাজবেন্ডকে চেঞ্জ করতে হবে, প্রেমিককে চেঞ্জ করতে হবে, যে মানে আমি প্রোটেক্ট করব কিংবা আমি পারমিশন দিচ্ছি। আমার মনে হয় সমাজ ব্যবস্থাটার পরিবর্তন দরকার, এটাই আমার মনে হয়। সেটা যদি পরিবর্তন হয় না, দেখবে এই ঘটনাগুলো অনেক কম ঘটবে। প্রচুর আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই, সেখানে আমি দেখছি সি বিচের বা অনেক মেয়েরা সুইমিং কস্টিউম পরে হাঁটছে, কেউ হয়তো তাকাচ্ছে না, খেয়ালও করছে না। কিন্তু এটাই ধরো তুমি যদি মানে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায়, আমি জায়গার নাম করতে চাই না, সেখানে কিন্তু এটা নিয়ে পোশাক আশাক, তার পোশাক আশাক দিয়ে তার ক্যারেক্টার জাজ করা হচ্ছে। তো মানে এই ভাবনা মানসিকতাগুলো আমরা যতদিন না চেঞ্জ করব, ততদিন কলকাতা তো লন্ডন হতে পারে না। মানে কলকাতা কি মানে আমাদের মানে ভারতবর্ষ তো ইউকে হতে পারে না। মানসিকতা, মানুষ দিয়ে রাষ্ট্র তৈরি হয়, তাই মানুষের মানসিকতা যদি চেঞ্জ না হয় তাহলে এইগুলো বন্ধ হবে না একদম। আর মেয়েদের মধ্যে আমার মনে হয়, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে বলছি না, কারণ আমাদের প্রথম শিক্ষা মেয়েদের মাদের কাছ থেকে হয়। মারা যদি আমাদের সারাক্ষণ ভয় পাওয়াতে, মুখ বন্ধ করতে না শেখান, উল্টো যদি তোমার সাথে নির্যাতিতা তুমি হও, তোমার সাথে অত্যাচার হয়, তোমাকে
বলতে হবে, তোমাকে ভয়েস You need to ওঠাতে হবে, speak up. এটা স্পিক আপ, হ্যাঁ একদম, যে সেটা করতে হবে, নইলে একজন যে খারাপ ঘটনাটা ঘটলো সেটাকে লোকে জানাতে হবে, তারপরে তার শাস্তি হবে। আর এখন প্রচুর পথ রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, পুলিশ যদি নাও শোনে মিডিয়ার কাছে চলে যাও, তোমার যদি তোমার কাছে তোমার সাথে কিছু অন্যায় হয়ে থাকে তাহলে আমার মনে হয় সেই ব্যক্তিত্বকে আনমাস্ক করো, হ্যাঁ মানে তাকে লোকের সামনে নিয়ে এসো, লোকের সামনে যতক্ষণ না আনবে ততক্ষণ কিন্তু ভয় হবে না, আচ্ছা বাবা আমি এই কাজটা করলাম, আমি কিন্তু সবার সামনে চলে আসতে হবে, সমাজে সবাই আমাকে এরপরে আর গ্রহণ করবে না, এই ব্যাপারটা থাকতে হবে। আমার মনে হয় এটা হলে অনেকটা মানে সামাজিক ভাবে এবং বাড়ির লোকজনকে, বাবা মাকে, নিজের মেয়েকে অনেক, আমার মনে হয় অনেক সাহস দিতে হবে, সেই সাহসটা দেওয়া অনেকটা প্রয়োজন আমার মনে হয়। এই যে আমাদের সমাজের একটা স্টেরিওটিপিক্যাল মেন্টালিটি বলতে পারি, এবং যারা মানে অ্যাক্টিং বলো, মডেলিং বলো, সার্টেন কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত, সার্টেন কিছু ড্রেস সেখানে পড়তে হবে, ক্যারেক্টারের নিড, ধরো ক্যারেক্টারের নিড না হলেও আজকাল বিভিন্ন ব্র্যান্ডের শুটিং হচ্ছে, তুমি একটা রিসর্টের শুটিং হচ্ছে, সেখানে গিয়ে তো তুমি শুধুমাত্র শাড়ি পরে ঘুরে বেড়ালে হবে না, সেই প্রোডাক্টটাকে বেচতে গেলে তার মতো পোশাক আশাক পরতে হবে, তাই তো? তো সেখানে তো বিভিন্ন রকম পোশাক আশাক আমাদের পরতেই হয়, বিভিন্ন রকমের, নিজের সোশ্যাল মিডিয়ার জন্য, নিজের লাইফস্টাইলও অনেকে। আর আমার মনে হয় একটি মেয়ে সে সুইমিং পুলে নেমেছে, সুইমিং কস্টিউম পরে ফটো দিচ্ছে, তাতে আমি কোনো অন্যায় দেখতে পাই না। এইটুকুনি স্বাধীনতা তো আমাদের সংবিধান দিয়েছে আমাদেরকে, সেই স্বাধীনতাটুকুনিও আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। এই যে যখন ধরো তোমার কথাই আমি বলছি, এরকম কোনো ফটো দিচ্ছ যে ধরো সুইমিং পুলে রয়েছে, সুইমিং কস্টিউম পরে একটা ছবি দিচ্ছ, কমেন্ট সেকশনটায় গেলে এবং সেখানে গিয়ে দেখলে মানে একটা ট্রোলিং, একটা পার্সোনালি অ্যাটাক করা বিকজ অফ সার্টেন কাইন্ড অফ ড্রেসেস, সেটাকে তুমি কিভাবে ক্ল্যারিফাই করো তখন নিজের কাছে? আমার মনে হয় যে আমি কোনো ভুল করছি না এবং আমি কোনো ভুল মেসেজও দিচ্ছি না সমাজকে, তার আমার তো কোনো গিল্ট হওয়ার প্রয়োজন নাই। আমার মনে হয় যে দেখছে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত, তাই না? যদি আপনার পছন্দ না হয় আপনি চলে যাবেন স্ক্রোল করে, কেউ মানা করেনি, কিন্তু মানে আমার বক্তব্য যে মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হয়ে গেছে, ওখানে গিয়ে চারটে নোংরা কথা লিখবে, অথচ এরাই আবার গিয়ে মিছিলে হাঁটছে, হ্যাঁ ওখানে গিয়ে কিছু খারাপ কথা লিখবে মেয়েটিকে, এবং যখন বিভিন্ন কারণে না লিখতে পারছো তখন পার্সোনালি আক্রমণ করবে। কিন্তু মজার কথা শোনো, যখন একটা শাড়ি পরে ফটো দেওয়া হয়, আমি তো দেখি তার লাইক এবং তার কমেন্টের তুলনায়, এবং প্রেস করে তুমি কতটা ভালো লাগছে, তার থেকে আমি দেখেছি তুমি একটি সুইমিং পুলের পাশে ফটো দাও, তোমার লাইক প্রচুর, তাতে প্রচুর পুরুষ মানুষ তোমাকে প্রেস করছে, কিছু খারাপও লিখছে কিন্তু প্রেজও করছে প্রচুর লোক। তাহলে কিন্তু শাড়ির তুলনায় সুইমিং কস্টিউমে লাইকটা বেশি যায়। হ্যাঁ, তাহলে আমার বক্তব্য হচ্ছে আপনাদের যদি এতই অপছন্দ হয় তাহলে আপনারা কেন সেটাকে লাভ রিয়াক্ট দিচ্ছেন বা চারটে ভালো কথা লিখছেন, কেন লিখছেন? তাহলে যারা খারাপ লিখছে তাদের কথা ছেড়ে দাও, তাদের মস্তিষ্ক বিকৃত এবং তাদের মানসিকতা, মানে আমার মনে হয় তাদের চিকিৎসার প্রয়োজন, মানসিক চিকিৎসার প্রয়োজন। তো কারণ 2024-এ দাঁড়িয়েও মানে এই পোশাক নিয়ে কোন অভিনেত্রীকে ট্রোল করছে, এটা ভীষণই হাস্যকর। আর মানে আমার মনে হয় আমাদের মতো যারা অভিনেতা অভিনেত্রী এবং বিভিন্ন যাদের পোস্ট করতে হয়, বিভিন্ন ব্র্যান্ড শুট করতে হয়, তাদের এটা কোনো গায়ে লাগে না। চন্দননগরে বসে চন্দন কি লিখছে তাতে আমার কিছু যায় আসে? আমি তো এখানে ভালোই আছি, আমি তো আমার কাজটা করছি, ওই কাজটা করার জন্য আমি পেইড হচ্ছি, উনি চারটে কমেন্ট লেখার জন্য তো টাকা পাচ্ছেন না, কিন্তু আমি তো এই পোস্টটা করার জন্য, আমাদের তো এরকম হয় যে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের জন্য পোস্ট করার জন্য আমরা টাকা পাই, দ্যাটস ইওর ব্রেড এন্ড বাটার। হ্যাঁ, তো আমি যখন এই প্রফেশনে এসেছি, আমি জানি এই প্রফেশন সবকিছু জেনে বুঝে আমি কোনটা করব কোনটা করব না সেটা আমি জানি, এবং আমি মানে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে বলছি, এবং আমি আমি প্রাপ্তবয়স্ক, তো আমি নিশ্চয়ই বুঝে শুনে করছি। এবারে এই ভারী টপিক গুলো থেকে আমরা একটু লাইট টপিকে যাই। তোমার এই ক্যারিয়ার স্প্যানের মধ্যে
যতগুলো কাজ করেছো টিভি এবং সাথে সাথে সিরিয়াল সমস্ত কিছু মিলিয়ে সব থেকে ডিফিকাল্ট চরিত্র কোনটা মনে হয়েছে? দেখো, আমি অনেক চরিত্র করেছি যেগুলো ভীষণ ডিফিকাল্ট, যেগুলো বিভিন্ন বিভিন্ন রকম, আমার মতো না, একদম আলাদা। কিন্তু যেই চরিত্র করতে গিয়ে আমার খুবই মানে আমাকে আমার নিজেকে সাহস জোগাতে হয়েছে, সেটা হচ্ছে লালবাজারের যে রুবি ক্যারেক্টারটি। কারণ এর আগে একটি প্রস্টিটিউটের চরিত্রে আমি অভিনয় করিনি। তো আমার ছোটবেলার আপব্রিঙ্গিং, রুচি, শিক্ষা আমাকে যেটা শেখায় এই চরিত্রটা সেটা না। আমি যেরকম ভাবে কথা বলি সে বলে না, তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, তার পোশাক আশাকের ধরন আলাদা, এবং সেটাকে সে আলাদাভাবে ক্যারি করে। তার তার দৃষ্টিভঙ্গি, তার জীবনভঙ্গিও আলাদা। কিন্তু মানে একটা চরিত্রে যখন আমরা ঢুকি, তার সামাজিক পরিস্থিতি সবকিছু আমাদের মাথায় রেখে চরিত্রটাকে তৈরি করতে হয় নিজের মনের ভিতর। তো আমার মনে আছে, আমার যখন আমি মেকআপ ভ্যানে বসে আমি ডায়লগ পেতাম, এত এত গালাগালি থাকতো তাতে, আমি মনে করতাম যে আমি গিয়ে কি করে ক্যামেরার সামনে বলবো এগুলো, মানে আমি বলবো কি করে, আমার শিক্ষা রুচিতে বাজছে, কিন্তু ওই চরিত্রটা বলতে পারে। তো এটা বিশ্বাস করে ওই অভিনয়টা করাটা আমার জন্য টাফ ছিল। অ্যাপার্ট ফ্রম লালবাজার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সার্টেন ওটিটির একটা গ্রোথ দেখছি। তো তোমার যদি আমি প্রেফারেন্স বলি, টেলিভিশন, ফিল্ম না ওটিটি? অবভিয়াসলি আমার সবসময় প্রেফারেন্স থাকবে ছবি, সিনেমা, যেটা বড় একটা সিনেমা হলে গিয়ে ওই বড় পর্দায় নিজেকে দেখার কিংবা অভিনয় দেখার মজাই আলাদা। আমি খুব পছন্দ করি সিনেমা হলে গিয়ে ছবি দেখতে, সেটা নিজের বলে না, অন্য সবার। তো আপকামিং কি কি ছবি বা ওটিটি দর্শকরা কি কি দেখতে চলেছে তোমার? আপকামিং আসছে ত্রিভুজ বলে, যদিও এই মাসে রিলিজ হওয়ার কথা ছিল, সিনেমা। তো অ্যান্থোলজি একটি, তো এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখন যেরকম পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, আমি জানি না কবে সেটা রিলিজ হবে। সেটা প্রডিউসার এন্ড ডিরেক্টর কল। এছাড়া পুজোর পরে শুরু হচ্ছে ওমন ভ্রমণ রাজস্বীদার, এবং তার মাঝখানে, ওটা শেষ করার পরে মাঝখানে একটি অন্য ছবি আছে, এবং সেটা নিশ্চয়ই অ্যানাউন্স হলে আপনারা সবাই জানতে পারবেন। এবং তারপরে ডিসেম্বর মাসে আবার রাজস্বীদার আরেকটি ছবি, এবার দার্জিলিং এ শুটিং হবে। খুব সুন্দর, বিভিন্ন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি, ওখানে একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প, মানে অনেকগুলো প্রেমের গল্প অ্যাকচুয়ালি। তো ওটা আছে। তো আপাতত এই ডিসেম্বর অব্দি এই সব কাজে আছে। মানে পুরো সালটা প্যাকড আপ কাজে? পুরো সাল তো কোথায়, আজকে সেপ্টেম্বর, অনেকটাই সালটা আমরা কাটিয়ে এসেছি, বাকি সময়টা একটু কাজ আছে। তো সেপ্টেম্বর অক্টোবরে পুজোর কি প্ল্যান করেছো? দেখো, আমি না সেরকম ভাবে কোনোবারই পুজোর কিছু প্ল্যান করি না, কারণ অনেক কাজ থাকে, পুজো পরিক্রমা, বিভিন্ন রকম জায়গায় যেতে হয়, পুজো ওপেনিং ইভেন্ট থাকে। তো তাই জন্য যেটা হয় যে ওই সবকিছু করার পরে যে সময়টুকুনি থাকে, বাড়ির পরিবারের পুজো, বাড়ির লোকেদের সাথে, মায়ের সাথে একদিন খেতে যাওয়া, কাছের বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, ব্যাস এটাই থাকে আমার। আর এই পুজো প্রেম মানে পুজো প্রেম বোধহয় ছোটবেলায় হতো, মানে আমি বলছি ক্লাস 7-8 এ হয়তো পুজো প্রেম হতে পারে। এখন গিয়ে আর পুজোর সময় কাজ কর্ম, বাড়ির লোকদের সময় দেওয়ার পর সময় কোথায় যে প্রেমটা করব? প্রেম করার জন্য সময় লাগে। আর আমার মনে হয় আমি এখনো সেই মানুষ খুঁজে পাইনি যার সাথে আমি প্রেম করতে পারি, যার সাথে আমি আমার মানসিকতা ম্যাচ করতে পারি। কারণ আমার এরকম পুরুষ দরকার আমার জীবনে, যে আমাকে আমাকে সাথে নিয়ে চলবে, এবং আমাকে অনেক বেশি এনকারেজ করবে আমার কাজে, আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে, যার থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। তো এরকম পুরুষ আমি এখনো আমার জীবনে আমি পাইনি। তাহলে মানে আশা করছি আমাদের নেক্সট ইন্টারভিউ হতে হতে আমরা সেই লাভ ইন্টারেস্ট পেয়ে যাব। না, এরকম এটা অনেক বছর ধরেই চলছে, অনেক সাংবাদিকরাই বলেছেন আমাকে কোয়েশ্চেন করার সময়, তো এখন অব্দি স্টিল নাও একাই আছে। আমার মনে আমি যেই আধুনিক মানসিকতার, সেরকম মানসিকতার এবং স্বাধীন চেতা মেয়ে হিসেবে, খুব ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের পুরুষরা অ্যাপ্রিসিয়েট করতে ভালোবাসে, কিন্তু সাথে নিয়ে চলাটা একটু বোধহয় তাদের জন্য ডিফিকাল্ট হয়, একটু টাফ হয়, আমার মনে হয়। তো এই লাভ ইন্টারেস্টের বাইরে তোমার কন্টেম্পোরারি অনেক আর্টিস্ট, দে আর অলরেডি ম্যারিড এন্ড সামবডি লাইক ওদের বিয়ে হতে চলেছে, খবর আসছে। তো এই যে লাইফের একটা সেটেল ডাউন পয়েন্ট, এইটা তুমি কিভাবে দেখো?
আমার লাইফে সেটেল ডাউন করা মানে হচ্ছে আমি আমার ভবিষ্যৎটাকে সিকিওর করব। আজকে থেকে হয়তো 20 বছর বাদে, 30 বছর বাদে যখন আমি কাজ করতে পারবো না, তখন আমার নিজের খেয়াল রাখার জন্য, নিজের মেডিকেল কিংবা সেই ব্যবস্থাটার জন্য নিজেকে সিকিওর করাটাই আমার কাছে সব থেকে বড় নিজের জন্য মানে সিকিউরিটি, মানে যেটা নিজের। এবং তার সাথে সাথে শুধু আমি নিজে না, আমার মা আছেন এবং আমি মায়ের সাথেই থাকি, ছোটবেলা থেকেই আছি, এখনো আছি। আমি হয়তো বাড়ি ছাড়া কোনোদিন থাকতেও পারবো না, এর জন্য হয়তো আমি বাইরে যেতেও পারিনি। আমি বম্বে গিয়েও আমি কাজ করে চলে এসেছি, কিন্তু আমি থাকতে পারিনি। যেটা আমি ভীষণই ঘর কোনো একটা মানুষ, আমার আমার ফ্যামিলি লাগে, আমার ভাই বোন সবাইকে আমার লাগে। তো তাই জন্য আমার মায়ের দায়িত্বটা যেন আমি ঠিক মতো পালন করতে পারি, আমার নিজের যেটুকুনি সচ্ছলতা, যেটুকুনি জীবনের জন্য দরকার, সেটুকুনি যেন আমার শেষ বয়স পর্যন্ত আমি সেটেল করতে পারি, ওটাই আমার কাছে সেটেল ডাউন। বেশ, এখনো অবধি যাদের সঙ্গে কাজ করেছো তোমার ফেভারিট কো অ্যাক্টর কে? অনেকের সাথে, সবার সাথেই আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। তবে আমি সব থেকে বেশি কমফোর্টেবল সাহিলের সাথে। সাহিল ফুল আমার বন্ধু, বম্বের অ্যাক্টর, ওর সাথে আমি দুটো কাজ করেছি, একটা মিউজিক্যাল শর্টস এবং একটা ওয়েব ফিল্ম। তো যেহেতু আমরা প্রচুর পুরনো বন্ধু, সেহেতু আমাদের কাজ করার অনেকটা সুবিধা আছে, মানে কমফর্ট জোন আছে। আর এখানে ধরো রিসেন্টলি আমার একটা সিনেমা রিলিজ করেছে সেদিন, কুয়াশালো, জিতুর সাথে কাজ হয়েছে। জিতুর সাথে কাজ করাটাও ভীষণই ভালো, আমার কাছে ভালো অভিজ্ঞতা। কারণ প্রথমত জিতু আর আমি 2011 বোধহয়, আমরা 11 থেকে বন্ধু। তো তখনও আমরা মডেলিং এর কাজ করেছি, তখন আমাদের কাজ হচ্ছে। এখনো জিতু আরো বেশি পরিণত, আরো বেশি ম্যাচিওর এবং আরো খুবই খুবই ভালো অভিনেতা। তো ওর সাথে কাজ করে খুব ভালো লেগেছে, যেহেতু আমাদের বন্ধুত্বটা ছিল এবং আমরা একটা হাজবেন্ড ওয়াইফের চরিত্রে অভিনয় করেছিলাম। তো বন্ধুত্ব থাকার ফলে আমি জানি যে আচ্ছা এই রিয়াকশনটা দেবে, এটা এরকম ভাবে আমরা মানে আলোচনা করে নিতে পেরেছি। যখন দুজন অ্যাক্টরের মধ্যে পরিচিত হয় এবং বন্ধুত্ব থাকে, তাহলে অ্যাক্টিংটা আরো বেটার হয় আমার মনে হয়। তো এই দুজনের সাথে কাজ করে আমার অভিজ্ঞতা খুব ভালো। এখনো অবধি যাদের সঙ্গে কাজ করেছো তাদের ছাড়া 3জন টলিউডের ডিরেক্টরদের নাম বলো যাদের সঙ্গে তুমি কাজ করতে চাও। অবশ্যই শিবুদা, নন্দিতা দি, যাদের সাথে আমি ভীষণ ভাবে কাজ করতে চাই। তারপর আমি কাজ করতে চাই কৌশিক গাঙ্গুলির সাথে। অবভিয়াসলি আমার ভীষণ পছন্দের একটি ছবি বিসর্জন, ভীষণ ছোটদের ছবি, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো, অনেক দৃষ্টিকোণ। তো আমি কৌশিক গাঙ্গুলির সাথে অবশ্যই কাজ করতে চাই। এছাড়াও আরো দুজন আছে, সৌকর্য এবং অর্জুন দত্ত, দুজনের সাথেই আমি কাজ করতে চাই। অর্জুনের সিনেমাগুলো আমার ভালো লাগে এবং তার সাথে সাথে সৌকর্যের আমি রেনবো জেলি দেখে আমার খুব ভালো লেগেছিল। তো এদের সাথে আমি নিশ্চয়ই কাজ করতে চাই। বেশ, এখন পুজো এসে গেছে, পুজোর এক্সাইটমেন্টটা এই বছর আমাদের সবারই অনেকটা কম। আমরা অনেক কিছু নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড, আমাদের চারপাশের সিনারিও নিয়ে। তাও দিনের শেষে আমাদেরকে লাইফটা এগোতে হয়, লাইফে এগিয়ে যেতে হয় এবং লাইফটা নিয়ে আমরা ভীষণ আশাবাদী। এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদেরকে লাইফ এবং হেলথ রিলেটেড কিছু টিপস দাও। হেলথ রিলেটেড আমি একটা কথাই বলবো, সবার আগে নিজের যত্ন নিন। নিজের যত্ন নিলে তবেই আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন। সব প্রতিবাদ, সব মিছিল, সব কাজ, সব আনন্দ উপভোগ করতে পারবেন। তো সবার আগে শরীরের যত্ন নিন। এটা আমি নিজের মানে ভুক্তভোগী এবং নিজেকে দিয়ে বলছি যে মানে শরীরের যত্ন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা বলবো, সামনে পুজো, সবার যে উন্মাদনাটা আমাদের হওয়া উচিত সেটা কোথাও একটু ল্যাক করেছে বছর। কারণ এই যে ঘটনাটা ঘটেছে আরজি করের, এবং এটা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে সবাইকে। তো কোথাও আমি একটা মেয়ে হিসেবে ভীষণ ইনসিকিউর ফিল করছি। মানে আমি তোমার একটা ছোট্ট ঘটনা বলি। রিসেন্টলি আমি রাত্রিবেলা গেছিলাম কাছেই আমার একটি বন্ধুর বাড়িতে, এবং সেখান থেকে ফিরছিলাম যখন, সেটা হাইল্যান্ড পার্ক থেকে আমার বাড়ি রিক্সাতে। একটু লেট হয়ে গেছিল এবং এই আরজি করের ঘটনার পর এত রাতে একা এই প্রথম ফিরছি এবং নিজের গাড়ি নেই। তো আমি তোমায় বলছি, এত ভয় আমি বোধহয় আগে কোনোদিন পাইনি। আমি যখন হাইল্যান্ড পার্ক থেকে বাঘাযতীনের দিকে আসছি, ধরো রাস্তার মোড়ে 3-4টে ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে ভিতরে ভিতরে এটা হচ্ছে যে এই যে দাঁড়িয়ে আছে, এরা ফলো করবে না তো, এরা এসে কোনো অসভ্য আচরণ করবে না তো? কিংবা ধরুন রিক্সাওয়ালা যে একটি ইয়াং ছেলে চালাচ্ছে, আমি তখন ভাবছি যে কোনো বাজে গলির ভিতরে নিয়ে যাবে না তো? আমার ব্যাগে আছে তো পেপার স্প্রে, মানে
বুঝতে পারছেন কোথায় আমরা এটা কোথায় সাইকোলজিক্যাল Physical একটা ট্রমা, তার মানে সারাক্ষণ এই নিউজ দেখছি, মানে কোথাও একটা ভয়ে আছি, ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি। তো আমার মনে হয় যে আমি জানি না এটা কিভাবে যাবে, আমার মনে হয় একটা মাত্র কারণে এটা যেতে পারে, যেটা আমরা যে প্রতিবাদ, যে আন্দোলন, যে মিছিল করছি, সেটা যতক্ষণ আমরা জাস্টিস না পাই, যতক্ষণ আমরা বিচার না পাই, ততক্ষণ যেন আমাদের গলার স্বর ক্ষীণ না হয়, আমরা যেন চেঁচিয়ে বলতে পারি আমরা বিচার চাই, আমরা বিচার ছিনিয়ে নিতে পারি যেন। এটা আমি আশা করব মা দুর্গার কাছে, যে যেন উনি আসছেন। প্রত্যেকবার মা দুর্গা আসেন আমাদের কাছে, আমরা পুজো করি, আমরা ভালোবাসি। একজন দেবী, একজন নারী হিসেবে আমি তাকে পুজো করি। তো সেখানে আমার মনে হয় মা দুর্গাও চাইবেন না নিজে নারী হয়ে একজন নারীর এত বড় অবিচার হোক। তো আমার মনে হয় ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমার মনে হয় শুধু আমার না, আমি প্রত্যেকটা পুরো রাজ্যবাসী, কলকাতার প্রত্যেকটি মানুষ, পুরো দেশবাসী, সবাই যারা যারা এই ঘটনাটা দেখেছেন, শুনছেন, পড়ছেন, তারা সবাই চান যে একটা বিচার হোক, একটা দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে নেক্সট কেউ এরকম কিছু ভাবার আগে, করার আগে, মানে তাদের যেন বুক কেঁপে ওঠে, এরকম একটা বিচার হোক। ব্যাস এইটুকুনি বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।